কোনো এক শিল্পী যে মা দুর্গার চোখ আঁকছে না, সে ঠিকঠাক আঁকতে পারছে না, তখন রামকৃষ্ণদেব নিজে মা দুর্গার চোখটা এঁকে দিয়েছিলেন। তখন ঠাকুরের মা চন্দ্রামণি দেবী তার নিরাময়ের কথা ভেবে এই মন্দিরে হত্যে দিয়েছিলেন। মনটা কি অশান্ত হয়ে রয়েছে? মনটা কি খারাপ? মনটা কি ডিপ্রেসড? কিংবা লাইফ কি তোমার দিকে কোনো কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে? দেখো, লাইফ ইজ আ স্টোরি অ্যাবাউট গুড মোমেন্টস অ্যান্ড ব্যাড মোমেন্টস। আমরা প্রতিনিয়তই কিন্তু লাইফের ভালো সময় আর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই। তবে তোমাদেরকে একটা কথা বলতে পারি, আজকের এই ট্যুরে তোমাদেরকে নিয়ে যাব কলকাতার খুবই কাছে একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে, যেখানে আমরা কলকাতা থেকে চলে যাব ঠাকুরের জন্ম ভিটে দেখতে, যেটা রয়েছে কামারপুকুর গ্রামে। তারই সাথে আমরা ঘুরে দেখব মায়ের জন্মস্থান, যেটা রয়েছে জয়রামবাটিতে। তো চলো আর দেরি কি, বেরিয়ে পড়ি কলকাতা থেকে আজকের এই ছোট্ট ডে ট্যুরে। বাট তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ব্লগ তোমার ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। ইচ্ছে ছিল হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকাল ধরে আমরা পৌঁছে যাব গোঘাট স্টেশনে, আর তারপর একটা শেয়ার্ড মারুতি কিংবা একটা অটো নিয়ে আমরা পৌঁছে যাব কামারপুকুরে। এই টোটাল জার্নিতে তোমার খরচ হবে মাত্র 30 থেকে 40 টাকা পার হেড। কিন্তু আজ ঠিক তেমনটা হয়নি। প্রত্যেক দিনের মতোই ইচ্ছে থাকলেও আচমকাই গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম কলকাতা থেকে কামারপুকুরের উদ্দেশ্যে। তারপর পার করলাম বিদ্যাসাগর সেতু। গঙ্গা পার করতেই আমরা ছুটলাম কোনা এক্সপ্রেস হাইওয়ে ধরে, তারপর দিল্লি রোডের দিকে। হে গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু বং ভয়েজার। আমি এখন কোথায় আছি দেখতে চাও? মানে রিয়েলি হ্যাভিং আ ওয়ান্ডারফুল উইকেন্ড অ্যান্ড রাইট নাও এক্স্যাক্টলি না গ্রাম বাংলার মাঝখানে, আমার পেছনে ধান ক্ষেত। সো আমি জানি একটু ছায়া পড়ছে, একটু অন্ধকার হয়ে গেছে, বাট আমার পেছনে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, ফাঁকা একটা মাঠ, সুন্দর গ্রাম বাংলার মধ্যে একটা গ্রিনারি। আমরা এখন জাস্ট দিল্লি রোডের পাশে একটি ছোট্ট ধাবাতে এসেছি চা খাওয়ার জন্য। আমরা যাবো আজকে কামারপুকুর জয়রামবাটি। আমরা সবাই জানি কামারপুকুরে জয়রামবাটি রামকৃষ্ণ ঠাকুর ও সারদা মায়ের জন্মভূমি। তো সেখানে যাব, আরও বলবো সেখানে কী কী আছে, সেখানকার কী কী নিয়ম, কী করে যেতে হয়। তো সঙ্গে থাকো। তোমাদের বলে রাখি, গাড়ি করে যদি তোমরা কলকাতা থেকে কামারপুকুর পৌঁছতে চাও, তোমাদের টোটাল এস্টিমেটেড টাইম লাগবে প্রায় 3 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্স হলো ক্লোজ টু 110 কিলোমিটার্স, 110 কিলোমিটার। কাজেই একটা উইকেন্ডের সকালে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মনের শান্তির খোঁজে একটা স্পিরিচুয়াল ট্যুর করতে। আর এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতা পার করে একদম গ্রাম বাংলার মধ্যে রয়েছি। বড় সেই ন্যাশনাল হাইওয়ে পার করে ঢুকে পড়েছি স্টেট হাইওয়েতে। এবার চলছি আরামবাগের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ টাউনে। দেখতে পাচ্ছ একটা জমজমাট অবস্থা, রোববার সকাল। অ্যান্ড এখন কিন্তু আরামবাগ থেকে আর বেশি দেরি নয়, এখান থেকে কামারপুকুরের ডিস্টেন্স মাত্র 17 কিলোমিটার, আর পৌঁছতে লাগবে আর মাত্র 30 মিনিট। ফাইনালি গাইস, আমরা কিন্তু গ্রাম বাংলার সেই সৌন্দর্য এনজয় করতে করতে এসে পৌঁছলাম কামারপুকুরে। তখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে হয়ে গেছে প্রায় সকাল 11টা। আর যেটা জানতে পারলাম, রামকৃষ্ণ মঠের দরজা কিন্তু বন্ধ হয়ে যায় সকাল 11:30টার সময়। মানে আমাদের হাতে আর বেশি সময় ছিল না। প্রথমেই তোমাদের বলে রাখি, যদি গাড়ি নিয়ে আসো নো প্রবলেম, এখানে কিন্তু বিশাল বড় একটা পার্কিং লট রয়েছে, কাজেই গাড়ি পার্ক করার প্রচণ্ড সুন্দর ব্যবস্থা আছে। সো বন্ধুরা, ফাইনালি আমার সামনে দেখতে পাচ্ছ রয়েছে শ্রী রামকৃষ্ণ মঠ কামারপুকুরের মেইন দরজা। এখান দিয়েই কিন্তু ঢুকে যেতে হবে আমাদেরকে ঠাকুরের জন্মভিটে দর্শন করার জন্য। তোমাদের বলে রাখি, এই মঠের ভেতর কিন্তু ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। কাজেই মঠের বাইরে থেকেই টুকটাক যেটুকু ফটো ভিডিও তোলা যায় আমরা সেটাই তুলেছি, অ্যান্ড তার মধ্যে দিয়ে তোমাদেরকে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো গাইজ, ভিতরে ছবি তোলা অ্যালাউড না। আমি এখন রামকৃষ্ণ মঠের ঠিক বাইরে কামারপুকুরে। তো ঠাকুরের বাড়ি দেখলাম, পেছনে যে তুমি মাটির ঘরটা দেখতে পাচ্ছ ওটাই ঠাকুরের বাড়ি, ওই ঘরেই ঠাকুর থাকতো। তো এসে না একটা আলাদা স্পিরিচুয়াল ভাইবের মধ্যে আছি। মানে ভাবতে অবাক লাগছে, এই সেই জায়গা যেখানে ঠাকুর হেঁটে বেড়াতো, যেখানে ঠাকুর শ্বাস নিত। তো আই এম ফর্চুনেট এনাফ যেখানে এসছি, এটা ভাগ্যের ব্যাপার। এখানেই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, আর তার যে বেড়ে ওঠা সেই বাসগৃহ কিন্তু রয়েছে এই মঠের প্রাঙ্গণের ভেতরেই। মাটির তৈরি সেই ঘর কিন্তু এখনও রয়েছে। সবচেয়ে বড় কথা, ভেরি ওয়েল ম্যানেজড, আর খুবই ভালোভাবে মেনটেন করা হয়েছে এই এত হিস্টোরিক্যাল জায়গাকে।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের হাতে একটা আম গাছ লাগিয়েছিল এই মঠের ভেতরে। সেই আম গাছ কিন্তু এখনো অবধি আছে, অ্যান্ড তোমরা শুনলে অবাক হয়ে যাবে সেই আম গাছের বয়স আজ প্রায় 165 বছর, 165 ইয়ার্সের কাছাকাছি। ভাবা যায় ঠাকুরের নিজের হাতে লাগানো সেই আম গাছ। রামকৃষ্ণ মঠের উল্টো দিকে রয়েছে একটা ঐতিহাসিক পুকুর, যার আরেকটা নাম লাহাদের পুকুর। এই পুকুর নিয়ে অনেক পৌরাণিক গল্প রয়েছে। বলা হয় এই পুকুর পাড়েই রামকৃষ্ণদেব তার বন্ধুদের সাথে অনেক দাপাদাপি করেছে। এই পুকুর নিয়ে অনেক গল্প রয়েছে। আমরা এই মুহূর্তে যে পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো পুরুষদের স্নান করার ঘাট, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো মায়েদের স্নান করার ঘাট। অনেকেই এই পুকুরকে পবিত্র মনে করে, কাজেই এখানে এসে পুকুরে স্নান করে অথবা পুকুরের জল মাথায় ছেটায়। এই সেই মন্দির যেখানে গদাধরের বাবা তাদের কুলদেবতা রঘুনাথকে প্রতিষ্ঠিত করে। 1836 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয় এই স্থানে। কিন্তু বন্ধুরা, এই গোটা মঠের ভেতর আমরা কিন্তু প্রত্যেকটা সময় ফিল করেছি একটা নীরবতা, একটা নিস্তব্ধতা, খুব শান্তির পরিবেশ এই গোটা মঠের প্রাঙ্গণে। ভেতরে রয়েছে ঠাকুরের সেই জন্মভিটে, আর তারপর অনেক টাইপের ফুলের গাছ, সুন্দর সুন্দর বাগান তৈরি হয়েছে। মানে দুর্দান্ত একটা পরিবেশ, পুরোপুরি একটা ন্যাচারাল সেটআপের মধ্যে এত সুন্দর একটা স্পিরিচুয়াল ঐতিহাসিক জায়গা। রামকৃষ্ণ মঠ কামারপুকুরে থাকার জন্যও কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে থাকতে গেলে তোমাদের যোগাযোগ করতে হবে রামকৃষ্ণ মঠের অফিসে, কিংবা তোমরা ইমেলের সাহায্যেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাছাড়াও কিন্তু রামকৃষ্ণ মিশনের যাত্রী নিবাস রয়েছে, সেখানেও থাকার ফেসিলিটি বেশ ভালো। এছাড়াও আমি যখন কামারপুকুরে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখতে পেলাম বেশ বড় বড় কয়েকটা হোটেল হয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য নাম লাহাবাড়ির হোটেলও কিন্তু দেখতে পেলাম। কাজেই থাকার জন্য কিন্তু তোমার কাছে বেশ অনেক কটা অপশান রইল। আমি এখানে স্ক্রিনের মধ্যে রামকৃষ্ণ মঠের সেই বুকিংয়ের কার্ড তুলে ধরলাম। তোমরা স্ক্রিনটাকে পজ করে এখানকার নাম্বার আর ইমেল লিখে নিতে পারো। সো গাইস, এই দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে রামকৃষ্ণ মঠ কামারপুকুরের প্রসাদের কুপন। আর তারপর এই কুপন হাতে আমরা সোজা চলে গেলাম এই রামকৃষ্ণ মঠের ভেতর, যেখানে প্রসাদ দেওয়া হয় সেই কক্ষে। সেখানেও কিন্তু মোবাইল দিয়ে ফটো বা ভিডিও তোলা অ্যালাউড না, যদিও তোমাদের জন্য আমি তুলে ধরেছি একটা ছোট্ট দৃশ্য। সো গাইস, আমরা কলকাতা থেকে স্টার্ট দিতে একটু লেট করে দিয়েছিলাম। আমরা স্টার্ট দিয়েছিলাম অ্যারাউন্ড 8টা। আমাদের কপাল ভালো, রাস্তা ফাঁকাই ছিল। এখানে আমরা পৌঁছেছি অ্যারাউন্ড 11টা। তো আধা ঘন্টা ছিল। তার মধ্যে লাকিলি ভগবানের অশেষ কৃপা আমরা এসে ঠাকুরের নিজের বাড়ি, যেটা মাটির বাড়ি এখনও রাখা আছে এখানে, ঠাকুরের জন্মস্থান সব কিছু দেখেছি। আর তার সাথে আমরা এখানে ভোগ প্রসাদও খেয়েছি। কিন্তু ভোগ প্রসাদের জন্য তোমাদেরকে কুপন নিতে হবে, তার জন্য লাইন দিতে হবে। বাট আমি সাজেস্ট করব ভোগ প্রসাদের জন্য একটু তাড়াতাড়ি এসো। হতে পারে সেদিনকে আর একটু বেশি ভিড় হলো, কারণ 11টার মধ্যে কিন্তু গেট বন্ধ হয়ে যায়, তোমরা আর কুপন পাবে না। অ্যান্ড মন্দিরও দেখতে গেলে, সমস্ত জায়গাগুলো দেখতে গেলে মিনিমাম 10:30টার সময় আসাটা খুব দরকার, যদি তোমরা একই দিনে এসে একই দিনে ফিরে যেতে চাও। কামারপুকুরের ঠাকুরকে ঘিরে আর যা যা দর্শনীয় স্থান আছে সেগুলো দেখবার জন্যে আশপাশে অনেক গাইড রয়েছে, কিন্তু সবচেয়ে বেস্ট অপশন আমার যেটা মনে হয়েছে সেটা হলো একটা টোটোকে ভাড়া করা। টোটো ভাড়া করলে তোমরা খুব কম সময়ের মধ্যে সব কটা দর্শনীয় স্থান খুবই কম টাইমের মধ্যে ঘুরে বেড়াতে পারবে। আর তার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো টোটোর যে চালক সেই হয়ে যাবে তোমার গাইড। তো চলো এবার আমরা শুরু করি আমাদের কামারপুকুরের লোকাল সাইট সিইং। সো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কামারপুকুর গ্রামে অবস্থিত সীতানাথ পাইনের বাড়িতে। বলা হয় ঠাকুরের কিন্তু ছোটবেলা থেকেই এই বাড়িতে খুবই যাতায়াত ছিল। এমনকি শিবরাত্রির সময় যখন তিনি শিব সেজে নাটক করতেন, সেই সময় সেজে ভাবাবেগে আবিষ্ট হয়ে যেতেন, আর তার ভাব সমাধিও ঠিক এই জায়গাতেই ঘটেছিল। এখানে রয়েছে শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। এখানে দেওয়ালে যদি একটু ভালো করে দেখো, দেখতে পাবে সমস্ত সেই স্মৃতিগুলো রাখা রয়েছে যখন ঠাকুর শিবরাত্রির সময় শিব সেজে এখানে যাত্রাপালা করত। এই যে সামনে মন্দিরটা রয়েছে, এর মধ্যে রয়েছে শিব ঠাকুরের একটা মূর্তি। অ্যান্ড একটু ভালো করে দেখলে বা আশপাশে লেখাও রয়েছে, এই মূর্তিতে কিন্তু তুমি দেখতে পাবে শ্রী রামকৃষ্ণদেবের শিব জ্ঞানে আবিষ্ট হওয়ার একটা প্রতিছবি। এমনকি পাশে একটা জায়গায় লেখাও রয়েছে, হিয়ার শ্রী রামকৃষ্ণ Godadhar lost into ecstasy during acting in the role of Lord Shiva.
সময়কাল 1846 খ্রিস্টাব্দ, 24শে ফেব্রুয়ারি। এখানে শ্রীরামকৃষ্ণ তখন গদাধর শিবরাত্রিতে মহাদেবের সাজে সজ্জিত হয়ে যাত্রাভিনয়কালে সমাবিঘ্ন হয়েছিল। যারা এই জায়গা সম্বন্ধে আরও ডিটেলে জানতে চাও, তোমাদের জন্য এই স্থানেই রয়েছে বড় একটা হোর্ডিং, অ্যান্ড সেখানে কিন্তু ডিটেলে লেখা আছে এই ঘটনার সম্বন্ধে। অ্যান্ড এখানেই কিন্তু রয়েছে পাইন কুঠির, মানে সীতানাথ পাইনের বাড়ি। এবার উঠে পড়লাম টোটোতে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমাদের টোটোওয়ালা নিয়ে চলেছে এখানকার আরেকটা ফেমাস দর্শনীয় স্থান, যাকে বলা হয় লাহাপাড়া, মানে যেখানে লাহাবাবুদের বাড়ি ছিল। লাহাবাবুরা কিন্তু এই কামারপুকুরের জমিদার বাড়ি ছিল। অ্যান্ড এখন আমরা যেখানে যেতে চলেছি সেটা হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লাহাবাবুদের সেই বিষ্ণু মন্দিরে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই বিষ্ণু মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা প্রাচীন পাঠশালা। অ্যান্ড বলা হয় এই পাঠশালাতেই কিন্তু গদাধরকে ভর্তি করা হয়েছিল বিদ্যা লাভের জন্য, বাট তার একদমই পড়াশুনো করতে ভালো লাগতো না। তিনি এই পাঠশালা থেকে পালিয়ে চলে আসতেন এই বিষ্ণু মন্দিরে। এখানে এসে মা কালীর ছবি আঁকতেন আর তার সাথে ধ্যান করতেন। এই যে এই 3টে পিলারের প্রাচীন একটা বিষ্ণু মন্দির, এর দেওয়ালের কাজগুলো কিন্তু প্রচণ্ড প্রমিনেন্ট অ্যান্ড খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা, খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই গোটা জায়গার এই সুন্দর কাজগুলো। এই মন্দির প্রাঙ্গণেই দেখতে পাবে প্রচুর মাটির মূর্তি। এই মূর্তিগুলো দিয়েই গদাধরের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে। প্রচণ্ড সুন্দরভাবে তুমি দেখতে পাবে সবকটা উল্লেখযোগ্য ঘটনা এই মূর্তির দ্বারা, যেরকম তার সাধু সেবা, তার বিবাহ, এমনকি লাহাবাবুদের সেই গয়না ফেরত। এবার আমরা চলে এসেছি গদাধরের সেই প্রাচীন পাঠশালাতে। ভাবলেও কেমন লাগে, ঠাকুর হেঁটে খেলে বেরিয়েছে এই পাঠশালার মধ্যেই। এই পাঠশালাতেই তাকে ভর্তি করা হয়েছিল বিদ্যা লাভের জন্য, কিন্তু যেটা বললাম তার পড়াশুনোতে একদমই মন ছিল না। এই পাঠশালা যদিও এখন সেই পুরাতন কালের মতো নেই, তার অনেকবার সংস্করণ করানো হয়েছে, কিন্তু এই টোটো চালক ভাইয়ের থেকে আমি জানতে পেলাম যে এই পাঠশালার যে টিন মানে ছাদ, সেটা কিন্তু এখনো সেই পুরাতন কালেরই রয়েছে। আর এইটা দেখছেন, এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। ইনি হচ্ছে মা দুর্গা, রামকৃষ্ণদেব নিজে হচ্ছে মা দুর্গার চক্ষুদান করেছিলেন। কোনো এক শিল্পী যে মা দুর্গার চোখ আঁকছে না, সে ঠিকঠাক আঁকতে পারছে না, তখন রামকৃষ্ণদেব নিজে মা দুর্গার চোখটা এঁকে দিয়েছিলেন। এই যে আমরা এই জায়গাতে টোটো রেখেছি, এই জায়গাতে 7 দিন যাত্রা হয় দুর্গা পুজোর উপলক্ষে। আর এই যে পাঠশালার কাঠামোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তখনকারেরই কাঠামো। এটা আগে খড়ের চাল ছিল, নষ্ট হয়ে যাওয়ার পর টিন দিয়েছে। এই টিন প্রায় 120 বছরের টিন। এই টিনটার গ্লেজটা দেখুন, এই টিন আর পাওয়া যায় না। এই পাঠশালার মধ্যে গেলে দেখতে পাবে পাঠশালার দেওয়ালে টাঙানো রয়েছে প্রচুর ছবি। অ্যান্ড এই ছবিগুলো কিন্তু যে যে জায়গা আমরা ঘুরে দেখছি, এই সবগুলোর যে পুরনো সময়কার ছবি, সেই ছবিগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে এই পাঠশালার গায়ে। আর তুমি যদি একটু নিচের দিকটা ভালো করে লক্ষ্য করো, দেখবে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আলপনা। বেশ ভালো লাগলো। এই পাঠশালার ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, যার নাম রাস মন্দির। আমরা প্রথমে যে বিষ্ণু মন্দিরে গেলাম তার ঠিক পাশেই রয়েছে ধর্মদাস লাহা মানে লাহাবাবুর একটা স্ট্যাচু। পাঠশালার উল্টো দিকে মানে বিষ্ণু মন্দিরের লাগোয়া রয়েছে দুর্গা মাতার মন্দির, সেই দুর্গা দালান। এটা লাহাবাবুদের দুর্গা মাতার মন্দির। আর বলা হয় ছোট গদাধর তিনি কিন্তু ছোটবেলায় নিজের ইচ্ছেতে নিজের হাতে এখানে মা দুর্গার চোখ এঁকেছিল। এবার আমরা টোটোয় উঠে চলে এসেছি কামারপুকুরের পরবর্তী গন্তব্য দেখতে, যার নাম হলো গোপেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের পেছনেও রয়েছে একটা ছোট্ট গল্প। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মায়ের সাধনায় বিভোর, সারাক্ষণ খালি মা মা করছে, সেই সময় এই গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল। তখন ঠাকুরের মা চন্দ্রামণি দেবী তার নিরাময়ের কথা ভেবে এই মন্দিরে হত্যে দিয়েছিলেন। এবার আমরা চলে এসেছি ধনীমাতা মন্দিরে। ধনীমাতা বা ধনী কামারনি, তিনি ছিলেন ঠাকুরের ভিক্ষে মা। ঠাকুরকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, তাকে কোলেপিঠে করে বড় করেছিলেন। এমনকি গদাধরের যখন উপনয়ন হয়েছিল, তখন তিনি এই ধনীমাতার থেকেই ভিক্ষে নেন। এই মন্দিরের ভেতর ধনীমাতার একটা মূর্তি রয়েছে। আবার রওনা হলাম টোটো করে। রাস্তায় পড়ল আরেকটা মন্দির, যার নাম হলো দয়াল সতীপীঠ। এখানে ছিল চিনু শাকারির বাড়ি। চিনু শাকারি হচ্ছে ঠাকুরকে প্রথম অবতার বলে চিনতে পেরেছিলেন। হাবভাব দেখে বুঝতে পেরেছিলেন এই কোনো সাধারণ ছেলে না,
ওনার বাড়ি ছিল এখানে, আর বাড়ি ঘর দৌড় কিছু নেই। এখন এই জায়গা কামারপুকুর রামকৃষ্ণ মঠেরই আন্ডারে বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি হচ্ছে। উনি চিনতে পেরেছিলেন যে এনার মধ্যে অবতার আছে বলে, চিনু শাকারি। আমরা আজকে ঠাকুরের জন্মভিটে দেখতে যেখানে ঘুরতে এসেছি সেই জায়গার নাম কামারপুকুর। আর কামারপুকুর নামটা এসছে এই পুকুরের থেকেই, কেননা এই পুকুরের চারিপাশেই ছিল কামারদের বাড়িঘর। আর লাহাবাবুরা তারা কিন্তু এই পুকুরকে খনন করিয়েছিল যাতে কামারদের গরম লোহার জিনিসপত্র ঠান্ডা করা যায়। সেই পুকুর আজও রয়েছে এবং এই পুকুরের নামে এই জায়গার নাম কামারপুকুর আজও আছে। শুধু দেখে একটু খারাপ লাগলো, পুকুরটা অযত্নে খানিকটা নোংরা হয়ে গেছে। কাজে এটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগবে। বাট বন্ধুরা, আরেকটা সুন্দর জিনিস আমার চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের বলে দেই। এই পার্কিং লটের ঠিক সামনেই দেখতে পাবে দেওয়ালের ওপর টানানো আছে একটা সাইট ম্যাপ। এখানে কিন্তু কামারপুকুরের যা যা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে পুরো জায়গাটার একটা নকশা বানানো রয়েছে। যাই হোক, এবার কিন্তু টোটোতে চেপে আমরা ফাইনালি ফিরে এসেছি রামকৃষ্ণ মঠ কামারপুকুরের সামনে, সেই পার্কিং লটের সামনে যেখানে আমাদের গাড়ি রয়েছে। তোমাদের এটাও বলে রাখি, এই মঠের গেটের পাশেই রয়েছে বেশ অনেক কটা দোকান, যেখানে তোমরা ব্যাগ কিনতে পারবে, রয়েছে বাচ্চাদের খেলনার দোকান, টুকটাক শপিং এখানে তোমরা করে নিতে পারো। তাছাড়া অনেক কটা মিষ্টির দোকান রয়েছে। তো হালকা পেট পুজো করে আমাদের যেটা প্ল্যান, এখান থেকে সোজা বেরিয়ে যাওয়ার মায়ের বাড়ির দিকে, যেটা রয়েছে জয়রামবাটিতে। তারপর চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। আমি জানতাম না, এখানে আমার ড্রাইভার দাদা আমাকে সাজেস্ট করলো কামারপুকুরে কিন্তু বিখ্যাত এখানকার সাদা বোঁদে। কাজেই আর দেরি কি, সাদা বোঁদে, মিষ্টি, তার সঙ্গে সিঙ্গারা, আর তার সাথে গরম গরম জিলিপি সবই ট্রাই করে ফেললাম। এই মঠের পাশে কিন্তু আছে বেশ অনেক কটা মিষ্টির দোকান, আর প্রত্যেকটা দোকানের চা এবং মিষ্টির টেস্ট কিন্তু অমায়িক। কামারপুকুর থেকে জয়রামবাটির ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার, আর গাড়িতে যেতে লাগে মাত্র 15 মিনিট। তো চলো, বেলা বেশ গড়িয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে আমাদের গাড়ি নিয়ে প্রস্থান করি জয়রামবাটির দিকে। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা কামারপুকুর থেকে স্টার্ট দিয়ে দিলাম জয়রামবাটির দিকে গাড়ি নিয়ে। একদম গ্রাম বাংলার মাঝখান দিয়ে সুন্দর সেই ধান ক্ষেত, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, সেই সব সুন্দর ল্যান্ডস্কেপ এনজয় করতে করতে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম জয়রামবাটির কাছাকাছি। জয়রামবাটি মাতৃমন্দিরেও কিন্তু গাড়ি রাখার কোনো প্রবলেম নেই। এখানেও রয়েছে বেশ সুন্দর, বেশ বড় একটা পার্কিং লট, সেখানে অনায়াসে তুমি গাড়ি পার্ক করতে পারো। আর তার সাথে কিন্তু এখানে পাবলিক টয়লেটও রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কিন্তু একটা হালকা গ্রাম বাংলার ছোঁয়া দেখতে পেলাম। সেই গ্রামের গরু, ধান ক্ষেত, মানে অ্যাকচুয়ালি যারা যারা আমরা কলকাতা থাকি না, আমাদের জন্য কিন্তু এই জিনিসগুলো বেশ অ্যাপেলিং। পার্কিং লট থেকে মাতৃমন্দিরের দিকে যাওয়ার পথে দেখতে পেলাম বেশ কয়েকটা বড় বড় লজ। এবার কিন্তু আমরা এসে পৌঁছে গেছি শ্রী শ্রী মাতৃমন্দিরের একদম সামনে। এটি মা সারদা দেবীর জন্মস্থান। তোমাদের প্রথমেই বলে রাখি, শ্রী শ্রী মাতৃমন্দিরে ঢোকারও কিন্তু একটা নির্দিষ্ট সময়সূচি আছে। যখন গরমকাল, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝখানে, এই মন্দির কিন্তু খুলে যায় ভোর 5:30টার সময়, তারপর আবার বন্ধ হয় বেলা 11:30টার সময়, তারপর আবার বিকেল 4টার সময় খোলা হয়, তারপর আবার সন্ধ্যে 8:30টার সময় বন্ধ হয়ে যায়। আর এটাই যদি শীতকাল হয়, মানে অক্টোবর টু মার্চের মাঝখানে, সেই সময় কিন্তু মন্দির খুলে ভোর 6টার সময়, তারপর বন্ধ হয় 11:30টার সময়, তারপর আবার মন্দির খোলা হয় 3:30টার সময়, আর মন্দির বন্ধ হয় বিকেল 8টার সময়। এই মাতৃমন্দিরের ভেতরে রয়েছে সারদা মায়ের ঘর, তার ব্যবহৃত রান্নাঘর আর পাগলি মামির ঘর। যদিও তোমাদের প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কাজেই বাইরে থেকেই মোবাইলে যেইটুকু টুকটাক ক্যাপচার করা যায় আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এই মাতৃমন্দিরের ভেতরে রয়েছে বিশাল বড় একটা পুকুর। অনেকক্ষণ আমরা এই পুকুরের ধারে বসলাম, বেশ সুন্দর লাগছিল। হালকা গরমের মধ্যে অনেকটা সময় এখানে বসে একটু জিরিয়ে নিলাম। এই মাতৃমন্দিরের বাইরেও কিন্তু রয়েছে বেশ কিছু দোকান, অ্যান্ড তার সাথে দেখতে পেলাম রামকৃষ্ণ পল্লী মঙ্গল। এর ভেতরে কিন্তু পাওয়া যায় ধূপ, মধু, আসন এবং বিভিন্ন ধরনের পুজোর এবং কাপড়ের সামগ্রী। তারপর আস্তে আস্তে সন্ধে গড়িয়ে এলো, চারপাশটা আরও যেন অন্ধকার হয়ে গেল, তারই সাথে ফুটে উঠল চারিদিকে লাইট। এবার কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে মাতৃমন্দির থেকে বেরিয়ে আবার আমরা ফিরে যাব কামারপুকুরে, কেননা মা বাবার ইচ্ছে কামারপুকুরে রামকৃষ্ণ মঠে গিয়ে সেখানে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখবে। সো গাইস, আমরা এখন জয়রামবাটিতে সারদা মায়ের বাড়িতে, সেখানে খড় ও মাটির বাড়ি দেখলাম যেখানে সারদা মা থাকতেন।
অ্যান্ড মাতৃ মন্দিরেও আমরা গেলাম, সেখানে প্রার্থনা করলাম, অ্যান্ড এখন ফেরার পালা। ফাইনালি পৌঁছে গেলাম কামারপুকুরে। আবার কিন্তু ঢুকে পড়লাম সেই রামকৃষ্ণ মঠের ভেতর, কিন্তু এবার ঠাকুরের আরতি দেখতে। যদিও তোমরা জানো এখানে কিন্তু ফটো ভিডিও কিছুই অ্যালাউড না, কাজেই তোমাদের কিছুই দেখাতে পারবো না। সন্ধেবেলা মঠে ঢুকে যেন মনটা আরও ভালো লাগছিল, চারিদিকে আলো ঝলমল করছে, আর তার সাথেই সেটা হলো ঠাকুরের আরতির সময়। মন দিয়ে আরতি শুনলাম, মনটা একদম হালকা হয়ে গেল, মনের ভেতরে যেন একটা শান্তি। সো দিনটা শুরু হয়েছিল একটু গ্রিনারি দেখার জন্য, কলকাতা থেকে একটু সাইডে গিয়ে পিওর অক্সিজেন, অ্যান্ড তার সাথে একটা স্পিরিচুয়াল ট্যুর, যেখানে ঠাকুরের বাড়ি কামারপুকুর আর মায়ের বাড়ি জয়রামবাটি। তো বেশ ভালোই আমরা ঘুরলাম, ভালোই দেখলাম। তোমরা কমেন্ট করে বলো আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে গাইস, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ভ্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। এবার ফেরার পালা, আজ এখানেই শেষ করছি। টিল দেন তোমরা নিজেদের খেয়াল রেখো, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইস, কিপ রকিং।